ওকে, সো আবার আমি একটুখানি প্রথম থেকে বলে আসতেছি যে দ্য কম্পারিজন বিটুইন স্টেপ গ্রোথ রিয়াকশন অ্যান্ড চেইন গ্রোথ রিয়াকশন is very simple. In case of step growth reaction, the degree of polymerization is low, so the number of repeating unit in a step growth polymer is lower compared to the chain growth polymer, where degree of polymerization is high. That means the number of repeating units are higher. Okay. Second point is monomer consumption is rapid, so the monomers are consumed very quickly, and in case of step reaction polymerization and for chain reaction polymerization, the consumption of monomer is slower compared to step growth polymerization. ঠিক আছে, এখন আমরা যেটা বলছিলাম, আলোচনা করতেছিলাম যে স্টেপ গ্রোথের ক্ষেত্রে রেসপন্সিবল কে, কোন পার্টটা রেসপন্সিবল ফর দ্য পলিমারাইজেশন রিঅ্যাকশন, এন্ড ইট ইজ দি অ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ অফ দি মনোমার। সো যেটা হয় যে আমরা যখন বিক্রিয়া করতেছি, আমাদের অ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ কি, দুইটা তো মিনিমাম, তাই না? একটা মনোমারে মিনিমাম কয়টা ফাংশনাল অ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ আমরা বলছিলাম? মিনিমাম দুইটা, মিনিমাম দুইটা, আরো বেশি হতে পারে। সো হোয়াট হ্যাপেন্স, যখন বিক্রিয়া হয় একসঙ্গে কি হয়, অনেকগুলি এন্ডেই বিক্রিয়া শুরু হওয়া সম্ভব, তাই না? তাহলে মনোমারগুলি বিভিন্নভাবে বিভিন্নটার সাথে বিক্রিয়া করতে পারে। আর ইন কেস অফ চেইন পলিমারাইজেশন কি হয়, আমাদের চেইনের এন্ডটাতেই একমাত্র বিক্রিয়া হয়, তাই না? একটা এন্ডেই বিক্রিয়া হচ্ছে, আমরা যেটা দেখছি। ক্যান ইউ রিমেম্বার ইট? ইভেন মনে আছে কোনটা স্যার? চেইনের এন্ডেই একমাত্র বিক্রিয়া হয়, সেটা বুঝতে পারতেছেন তো? আর এখানে ফাংশনাল গ্রুপগুলি যে কয়টা থাকবে সেই সব জায়গায় বিক্রিয়া হওয়া সম্ভব। ওকে, এইজন্য একটা র্যাপিডলি কনজিউম হয়ে যায়, মনোমারগুলি একটা আরেকটার সাথে দ্রুত বিক্রিয়া করতে পারে, আরেকটার ক্ষেত্রে একটু স্লোয়ার, এমন না যে একেবারে খুব স্লো, বাট একটু স্লোয়ার। আচ্ছা, হোয়াটস দ্য থার্ড পয়েন্ট? থার্ড পয়েন্ট ইজ মলিকুলার ওয়েট ইনক্রিজেস স্লোলি। ওকে, এটা এক্সপেরিমেন্টাল একটা রেজাল্ট যে স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে এটা জেনারেল ট্রেন্ড যে মলিকুলার ওয়েট অফ দি পলিমার চেইন ইনক্রিজেস স্লোলি। আর in case of chain reaction polymerization, the molecular weight increases rapidly. Molecular weight পড়ছেন? ক্লাসে? আমার ক্লাসে না? জি স্যার। জিসি স্যার পড়াইছে না? জি স্যার। হ্যাঁ, molecular weight of polymer ডেফিনিশনটা দেন বা ডিফাইন করেন আমাকে। বুকিশ ডেফিনিশন দিতে হবে না, জাস্ট ডিফাইন করলেই হবে। How can you define molecular weight of a polymer or polymer? Sir, total weight के number of molecule द्वारा भाग। অপেক্ষা করেন। এখন খেয়াল করেন, যেটা দেখতে হবে যে বললাম যে মলিকুলার ওয়েটের ডেফিনিশনটা আসলে কি বলতে পারছেন কেউ? মানে টোটাল ওয়েটকে আপনি ভাগ করছেন মনোমার দিয়ে, মানে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে মলিকুলার ওয়েট অফ পলিমার বলতে কি বোঝায়? এত ভাগ টাগ দিয়ে বললে তো এটা ক্যালকুলেশন বলতেছেন আপনি, হাউ ক্যান ইউ ডিটারমাইন বলতেছেন, বাট আই জাস্ট ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট অফ পলিমারাইজেশন বা পলিমার। Atomic weight of each of the atoms. Each atomer? মানে each of the atoms in the molecules. আচ্ছা, এটা আপনাদের আজকে থাকলো, আপনি খুব সহজে খুঁজবেন যে মলিকুলার ওয়েট অফ পলিমার, এইসব ক্যালকুলেশন না বলে একেবারে ইচ অ্যাটম দিয়ে আমরা ক্যালকুলেট করাটা আসলে কঠিন। পলিমারের মধ্যে অনেক মলিকুল থাকে, কিভাবে ক্যালকুলেট করে সেটাও তো শিখে ফেলছেন মনে হয় নাকি? জি স্যার, ওই যে মলিকুলার ওয়েট
ক্যালকুলেট করে স্যার মলিকিউল নাম্বার এভারেজ মলিকিউলার ওয়েট, তারপরে আর জানি কি স্যার ভুলে গেছি। তো যাই হোক, কি যন্ত্র ব্যবহার করে কি কি, এটা কি স্যার কিছু এখন পর্যন্ত পড়াইতে পারছে? স্যার যন্ত্রের ব্যাপারটা আমি বলতে পারতেছি না, অন্য কেউ হয়তো বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে, হয়তো এই পর্যন্ত পড়া হয় নাই। এখন যেটা মূলত বিষয়, যে মলিকুলার ওয়েট বলতে আসলে কি বোঝায়, একটা পলিমার চেইনের বা চেইন মলিকুল যে আছে, ঠিক আছে, তার আসলে ওয়েটটা কত হবে, এটা কিভাবে ডিটারমাইন করা যায়, যে বিভিন্ন পদ্ধতি আছে। কিন্তু আমি জাস্ট সিম্পলি এটা জানতে চাচ্ছিলাম যে একটা চেইনের, পলিমারের ক্ষেত্রে কিন্তু কি চেইনটা অনেক বড় হয়, আমাদের অনেকগুলি রিপিটিং ইউনিট থাকে। সেই রিপিটিং ইউনিটগুলির ক্ষেত্রে আমরা যদি ওয়েটটা ডিটারমাইন করতে পারি, আমাদের টোটাল মলিকুলের যে ওয়েট সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। কিন্তু মলিকুলার ওয়েটের ক্ষেত্রে, পলিমারের ক্ষেত্রে যেটা হয় যে এটা ভ্যারি করে, অর্থাৎ প্রত্যেকটা মলিকুল কিন্তু একই রকম ওয়েটের হয় না, তাই না? ওয়াটারের ক্ষেত্রে যেমন আমরা কি জানি, প্রত্যেকটা ওয়াটার মলিকুলে কি মলিকুলার ওয়েট সেম হবে, তাই না? তাই তো? জি স্যার। H2O এর ক্ষেত্রে, কিন্তু পলিমারের ক্ষেত্রে প্রত্যেকটা মলিকুলের কি মলিকুলার ওয়েট সেম হবে? ইটস কোয়াইট ইম্পসিবল যদি আপনি আর্টিফিশিয়াল পলিমার নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? সো এই পলিমারের গ্রোথটা কিভাবে হয় না হয়, পলিমারের কি বলে মলিকুলার ওয়েট পার্টটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে শিখবেন, আপনাদের পরবর্তীতে বেশ কাজে লাগবে। কারণ আপনি যখন ওই যে টেক্সটাইল বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবেন, কার মলিকুলার ওয়েট বেশি কার মলিকুলার ওয়েট কম, এটার উপরে ডিপেন্ড করে তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আপনি হয়তোবা এটাকে বিভিন্নভাবে কাজে লাগাইতে পারেন, কোথাও কম মলিকুলার ওয়েটের ক্ষেত্রে, কোথাও বা বেশি মলিকুলার ওয়েটের ক্ষেত্রে, কোথাও মিক্সড মলিকুলার ওয়েট ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এটা একটু ভালোভাবে শিখবেন। আচ্ছা, থার্ড পয়েন্ট গেল, কমপ্লিটেড। ফোর্থ পয়েন্ট হলো পলিমারাইজেশন রেট ডিক্রিজেস স্টিপলি অ্যাজ ফাংশনাল গ্রুপ কনজিউমস। মানে কি, যত বিক্রিয়া সামনের দিকে আগাবে তত কি হবে, ফাংশনাল গ্রুপগুলি কমতে থাকবে, তাই না? তাই তো? স্টেপ জি গ্রোথ স্যার। পলিমারাইজেশন, তাহলে তত বিক্রিয়ার রেট কি হবে, কমে যাবে, কারণ ফাংশনাল গ্রুপ যত কমতে থাকবে তত কি আপনার অ্যাভেইলেবিলিটি, যে অ্যাক্টিভ সেন্টার রেট বাড়বে। হুম, বুঝিনি, আবার বলেন। পলিমারাইজেশন রেটটা বেড়ে যাবে যত বেশি ফাংশনাল গ্রুপগুলো কনজিউম হবে। আচ্ছা, রেট বাড়লো, আমি তো সেটা বলতেছি না, রেট বাড়ছে কোথায়, স্টেপ রিঅ্যাকশনে কি বাড়তেছে? আপনার স্ক্রিনটা তো শেয়ার্ড, জি স্যার। খেয়াল করেন, বাড়তেছে না কমতেছে? স্যার কমতেছে। কেন কমতেছে সেটা আমি বলতে চাচ্ছিলাম। খেয়াল করেন, আপনার মনোমারের চেইন গ্রোথের ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে কি হয় আমি সেটা বলি। চেইন রিঅ্যাকশন পলিমারাইজেশন অ্যাকচুয়ালি বিক্রিয়া হয় কোথায়, চেইনের প্রান্তে, যেখানে কি থাকে, অ্যাক্টিভ সেন্টার থাকে, এবং বিক্রিয়া যতই সামনে আগাক সেখানে কিন্তু চেইনের মাথায় কিন্তু অ্যাক্টিভিটি থেকেই যায়, তাই না? তাই তো? জি স্যার। এখন মনোমার ধরেন প্রথমে দুইটা মনোমার বিক্রিয়া করতেছে, দুইটা মনোমারের মধ্যে ফাংশনাল গ্রুপ, মানে ধরেন যদি আমি বলি যে একটা ডাইঅ্যামিন আর একটা ডাইঅ্যাসিড, তাহলে এখানে কয়টা ফাংশনাল গ্রুপ আছে টোটাল? দুইটা মলিকুল নিলাম আমরা, চারটা আছে। ভেরি গুড, চারটা আছে। এখন চারটা বিক্রিয়া করার পরে কয়টা হলো? প্রথম ডাইমার তৈরি হলো, দুইটা এই ডাইঅ্যাসিড আর আপনার কি বলে অ্যামিন বিক্রিয়া করলো, করে একটা ডাইমার তৈরি করলো। এই ডাইমারের মধ্যে এখন ফাংশনাল গ্রুপ কয়টা থাকবে? দুইটা থাকবে মাত্র। এখন তাহলে দেখেন, যত বিক্রিয়া সামনে আগাবে তাহলে ফাংশনাল গ্রুপের পরিমাণ তত কি হবে, কমতে থাকবে। আচ্ছা, আর আপনি একটা জিনিস খেয়াল করেন, চেইন গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে যতই চেইনের এন্ডে নতুন মনোমার আসুক, তার অ্যাক্টিভ প্রান্ত কিন্তু অ্যাক্টিভই একটাই থাকতেছে, চেঞ্জ হচ্ছে না, কিন্তু কমে যাচ্ছে কি, কমে যাচ্ছে না স্যার। কারণ যতক্ষণ না মনোমারটা চেইনের সাথে অ্যাড হচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই মনোমারটা অ্যাক্টিভ হচ্ছিল না, তাই না? বা ইনিশিয়েটরের সঙ্গে যতক্ষণ না বিক্রিয়া করতেছে সে কিন্তু অ্যাক্টিভ না। কিন্তু স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, যে ও কিন্তু বিক্রিয়া করার, অর্থাৎ মনোমারগুলি অ্যাক্টিভ, তারা পরস্পরের সাথে বিক্রিয়া করতেছে, ঠিক আছে? এবার ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য যেটা হয় যে যত বিক্রিয়া সামনের দিকে যেতে থাকে, পলিমারাইজেশনের যে রেট সেটা কি হয়, কমে যায় স্টেপ গ্রোথে। কারণ কি, আগে অ্যাভেলেবল ছিল,
একটা আরেকটার সঙ্গে সহজে বিক্রিয়া করতে পারতেছিল, কিন্তু যত সময় যাবে তত সহজে কি আর বিক্রিয়া করতে পারবে না, কারণ এখানে না, স্যার। মনোমারগুলি একটা আরেকটার সাথে বিক্রিয়া করতেছে, অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, অ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ কমে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আর স্যার। চেইন গ্রোথের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, চেইন গ্রোথের ক্ষেত্রে যেটা হয়, প্রথমে খুব দ্রুত বিক্রিয়া হতে থাকে, কারণ ইনিশিয়েটর প্রথমে কি করে, একসঙ্গে অনেকগুলি মনোমারকে অ্যাক্টিভ করতে পারে, তাই না, যে কয়টা ওর পক্ষে সম্ভব সেগুলিকে অ্যাক্টিভ করলো, তারপর প্রত্যেকেই বিক্রিয়া করতে থাকে, তাহলে প্রথমেই রেট কি হয়, অনেক হাই হয়ে যায়, দ্রুত বাড়তে থাকে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যে কি হয়, যখন চেইন লেন্থ বাড়তে থাকে, আমরা কিন্তু এটা পড়ছিলাম, যত চেইন লেন্থ বাড়ে, অনেকটা আমাদের খাবার অভ্যাসের মতো, যে আমাদের পেট যত ভরতে থাকবে তত কি ক্ষুধা কমতে থাকে, অনেকটা এরকম, যত চেইন লেন্থ বাড়ে একটা সময় যে এই রেটটা কি হয়, অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যায়। ওকে, কারণ ইনিশিয়েটর গুলি তখন সবাই বিক্রিয়া করে ফেলছে, এখন শুধুমাত্র চেইন গুলি বড় হচ্ছে, তো চেইনের ক্ষেত্রে কি একটা একটা করে মনোমার যুক্ত হবে, তাই ব্যাপারটা অনেকটা কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ প্রথমে খুব দ্রুত বাড়ে বিক্রিয়া হার, তারপরে আস্তে আস্তে কনস্ট্যান্ট হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপরে যেটা খেয়াল করবেন, স্টেপ 4th পয়েন্ট হলো কি, স্টেপ রিঅ্যাকশন পলিমারাইজেশনের ক্ষেত্রে there is no need of any ইনিশিয়েটরের দরকার হয় না। ঠিক আছে, এটা কোনো ইনিশিয়েটর লাগে না, ওরা বিক্রিয়া করে, কারণ the responsible part of these reactions are mainly কি active functional groups, তাই না? আচ্ছা, আর in case of chain growth polymerization it's mandatory to have initiators. ওকে, আচ্ছা, তারপরে ফিফথ বা পেনাল্টিমেট পয়েন্ট হলো same reaction mechanism throughout the reaction. It's very easy, same reaction mechanism throughout the reaction. Or in case of chain growth polymerization, reaction mechanism is different. কিভাবে? কেউ বলতে পারেন কিনা? স্টেপ ভিন্ন ভিন্ন ফাংশনাল গ্রুপ, স্যার। ক্রিটিক্যাল আছে অ্যানায়নিক। তাই এটাও বলতে পারেন। স্যার এখানে রিঅ্যাকশনের ক্ষেত্রে ওই তো স্যার, চেইনের ক্ষেত্রে তো 3 ধরনের আছে স্যার, অ্যানায়নিক আছে, ক্যাটায়নিক আছে, ফ্রি রেডিক্যাল আছে। আর স্যার এখানে তো একই স্যার, দুইটা ফাংশন গ্রুপ খালি যুক্ত হবে, তারপর টাইমার যুক্ত হতে থাকবে, কিন্তু স্যার মেকানিজমটা তো একই। এছাড়াও কিন্তু এইটা তো পলি এডিশন আমরা পড়বো, এই যে কি বলে, আপনি যে বলতেছেন যে স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের মানে ক্লাসিফিকেশন আছে পলি এডিশন, পলি কনডেনসেশন টাইপের, ঠিক আছে, এটাও বলতে পারেন আপনি, অসুবিধা নাই, যে বিভিন্ন রকমের বিক্রিয়া হচ্ছে, কোথাও রেডিকেল তৈরি হচ্ছে, কোথাও আয়ন তৈরি হচ্ছে, কিন্তু এখানে শুধুমাত্র আমাদের কি হচ্ছে, ফাংশনাল গ্রুপগুলি পরস্পরের সাথে বিক্রিয়া করতেছে। তবে আরো ইজিলি যদি আপনি চিন্তা করতে চান, তাহলে এইভাবে চিন্তা করতে পারেন, এখানে শুধু প্রথমটা একই, আপনারা যা বলছেন সেটাই, যে ফাংশনাল গ্রুপগুলি বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে ধরেন যে নতুন কম্পাউন্ড তৈরি করতেছে, নতুন বন্ড তৈরি করতেছে। বাট চেইন রিঅ্যাকশনে যে মজার জিনিসটা হয়, এখানে কি হচ্ছে, একবার রেডিক্যাল ইনিশিয়েটরের সঙ্গে বিক্রিয়া করতেছে, তারপরে কি আবার প্রোপাগেট করতেছে, সেটা কিন্তু আরেক রকমের বিক্রিয়া, সেখানে আবার থার্ড পয়েন্টে এসে কি টার্মিনেট হওয়ার জন্য তাকে আরো অন্যরকম বিক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কখনো কম্বিনেশন, কখনো আপনার ডিসপ্রপোর্শনেশন, কখনো হয়তো বা আপনার অন্য মলিকুলের সাথে বিক্রিয়া করতে হচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে মেকানিজমটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। মেকানিজম বলতে ওই বিক্রিয়ার মেকানিজম, ওই বিক্রিয়াটা আসলে কিভাবে হয় সেটার মেকানিজমটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আর স্টেপ রিঅ্যাকশনে কিন্তু ইটস কোয়াইট জেনারেল, একই রকমের রিঅ্যাকশন রিপিট হচ্ছে। আচ্ছা, তারপরে লাস্ট পয়েন্ট, ফাইনাল পয়েন্ট কি? নো টার্মিনেশন স্টেপ ইনক্লুডেড। লাস্টটা হলো চেইন গ্রোথের ক্ষেত্রে টার্মিনেশন ইজ রিকোয়ার্ড অর ইনভলভড। কারণ কি, আমরা তো টার্মিনেশন বোঝার কোনো উপায় আছে স্টেপ গ্রোথে? আলাদা কিছু হচ্ছে না স্যার, তা বোঝার কোনো উপায় নাই যে না কোনটা অ্যাকচুয়াল টার্মিনেশন স্টেপ। আমরা কি বলতে পারি, যে রিঅ্যাকশন যেই মুহূর্তে থামলো সেইটাকে আমরা টার্মিনেশন ধরে নিতে পারি, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেছেন না ফ্রম দি আদার স্টেপস, তাই না? But in case of chain growth polymerization, there's a specific typical step involved.
which stops the reaction. স্যার তাই না? বলেন। জি স্যার। Okay. স্যার হুম। তার মানে স্যার স্টেপ গ্রোথের মাধ্যমে যে পলিমারটা তৈরি হবে স্যার, তো ওইটাতে আমরা তো পরবর্তীতে আরো মডিফাই করতে পারবো, কিন্তু স্যার চেইনের ক্ষেত্রে তো একবার টার্মিনেশন হয়ে গেলে ওটাতে তো আর কোনো মডিফাই করা যাবে না। এটা ডিপেন্ড করে আসলে আপনি আবার চেইনটাকে অ্যাক্টিভ করার মতো কোনো প্রান্ত রেখে দিলেন কিনা। যেমন আমরা লিভিং পলিমারাইজেশনের ক্ষেত্রে কি দেখছি, আমরা জি যে স্যার। লিভিং পলিমারাইজেশনটা দেখছি, তাই না, সেখানে টার্মিনেট করে নাই, কিন্তু আপনি সেটাকে কি অবস্থায় রাখতে পারতেছেন, প্রপাগেশন অবস্থায় আপনি প্রিজার্ভ করতে পারতেছেন, তাই না? এখন ডিপেন্ড করে আপনি যদি পার্মানেন্ট টার্মিনেশনে চলে যান, পার্মানেন্ট টার্মিনেশন, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভেশনের একটা ব্যাপার ছিল, মনে আছে কি? ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন মনে নাই? এই দেখি কার মনে আছে, আমরা কিন্তু ডেট চেনকেও আবার অ্যাক্টিভেট করছিলাম একটা পদ্ধতিতে, এটা কোনটা বলেন? আমি এত ধীরে সুস্থে আপনাদেরকে পড়াইতেছি, এত ব্যাখ্যা করে করে, এরপরে যদি মনে না থাকে তাহলে কিভাবে হবে? কারো মনে নেই, এটা তো হইতেই পারে না। পড়ালেখা কি সব বাদ দিয়ে দিচ্ছেন নাকি? এনিওয়ান? স্যার ডেট চেন তো মানে ওটা পুরোপুরি ডেট ছিল না, ওটা প্রপাগেট করা মানে অফ ছিল। আমরা ফ্রি রেডিক্যালে কিন্তু একটা পার্ট পড়ছি, আমি এই জন্য বারবার জিজ্ঞাসা করতেছি, এখনই মনে পড়বে সবার? মনে পড়তেছে? টার্মিনেশনের মধ্যে যদি ওইটা তো স্যার দুইটা মানে আমরা প্রসেস পুরো বোঝায় স্যার। মেকানিজম গুলো দেই তাহলে আবার স্যার এই যে প্রপাগেট দেখেন করা শুরু করে আপনার মানে আবার স্ক্রিন একটা ওইটা শেয়ার্ড হয়েছে, খেয়াল করেন, মনে নাই? জি এটা স্যার। পড়াইছিলাম যে একটা ডেট চেইনে যদি আবার নতুন করে একটা অ্যাক্টিভেটেড চেইন আক্রমণ করে, করে কি হতে পারে, চেইন ট্রান্সফার নামে একটা টার্মিনেশন পদ্ধতি আছে, সেখানে কি হয়, যে অ্যাক্টিভেটেড চেইন সে নিজে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে, আবার যে ডিঅ্যাক্টিভেটেড ছিল সে কি হয়ে যেতে পারে, অ্যাক্টিভেটেড। এটা মনে আছে? ক্লাস করাইছিলাম যথেষ্ট, এটা এক ক্লাস পড়াইছি আমি। এরপরে যদি আপনারা কেউ উত্তর না দিতে পারেন তাহলে তো আপনাদের ভবিষ্যৎ নিয়ে আমার মানে ভীষণ চিন্তা হচ্ছে। এটা পড়াইছি না? জি স্যার। যাক, জি স্যার। অন্তত সেটা তো মনে আছে। এটা খুব সহজ ছিল কিন্তু, দেখেন এই যে অ্যাক্টিভেট কি বলে, স্যার অ্যাক্টিভ চেইনটা মনে কি আছে করছে? স্যার, একবার পড়লে স্যার আবার হয়ে যাবে স্যার। এই যে এইটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার, আপনার কিন্তু মনে হচ্ছে খুব কনফিডেন্স আপনাদের যে একবার পড়লেই হবে পরীক্ষার সময়, এমন না স্যার। না সবচাইতে স্যার না আমার স্যার পড়ছি কনফিডেন্স স্যার, নাই। কিন্তু স্যার এত পড়ার চাপ স্যার, মানে স্যার কোনটা কোথায় আছে স্যার মনে থাকে না স্যার আমার স্যার। পলিমার নিয়ে কোনো কনফিডেন্স নাই, আমার মনে হচ্ছে এই করতে বাস খেতে পারি একটা বড় ধরনের। যাই হোক, সেটা উচিত না আসলে। কঠিন লাগার তো কারণ নাই, এখানে এমন কিছু কি পড়ছেন যেটা আপনার মানে বোধ শক্তির বাইরে, এমন তো না, সবকিছু তো বোঝা যায়, বোঝা যায় না যদি স্যার হতো ভুললা তাহলে একটা কথা যাইতেছে, ছিল। এলো মেইন কথা। না পড়লে তো ভুলতেই হবে স্যার, কিছু না সাবজেক্ট স্যার আছে পড়ছি আপনাকে যেটা ভুলতাছি প্র্যাকটিস এরকম বেশি করতে অবস্থা। হবে, কিছু সাবজেক্ট কম করতে হবে। যেমন আমি যদি উদাহরণ দেই, আপনারা অনেকে ইন্টারমিডিয়েটে দেখা গেছে যে ডিসক্রিট ম্যাথ, তারপরে ক্যালকুলাস, এগুলা পার্ট অনেকেই খুব ভয় পাইতো, আবার অনেকে খুব ভালো এগুলি অ্যান্সার করতে পারতো। ডিপেন্ড করতো প্র্যাকটিসের উপরে। ধরেন অ্যালজাবরার ক্ষেত্রে অনেক কিছু আছে সহজ, আপনি একটা অঙ্ক 2-4 বার করলে একই নিয়মের যদি অন্য অঙ্ক আসে করে ফেলা খুব সহজ। কিন্তু ক্যালকুলাসের ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার প্রত্যেকটার জন্য দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যখন একটু কমপ্লিকেটেড প্রবলেম আসছে তখন কিন্তু প্রত্যেকটার জন্য আপনার ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হতো, যদি মনে থাকে। বিশেষ করে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, আপনার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু অঙ্কের ধরন আলাদা হয়ে যেত। তা আপনি যদি প্র্যাকটিস না করতেন, অঙ্ক ঠিকই পারেন, সূত্র ঠিকই জানেন, কিন্তু ওই ইন্ডিভিজুয়াল টাইপের অঙ্ক আসলে আপনি আর পারবেন না, এরকম একটা ব্যাপার হয়। এই পলিমার অনেকটা এরকম, আপনি যদি পড়ালেখা করেন এটাতে 80% মার্কস আপনার তোলা খুব একটা অসম্ভব কিছু না, কিন্তু যদি আপনি প্র্যাকটিস না করেন, দেখলেই মনে হবে সহজ, খুব সহজ, এ তো মুখস্থ করা যায়, ডেফিনেশন আছে, এই আছে, উদাহরণ আছে, কিন্তু যদি আপনি প্র্যাকটিস করে এটা না বুঝেন তাহলে দেখবেন পরীক্ষার হলে যায় আর মাথা কাজ করতেছে না। সেটা নিশ্চয়ই
না হওয়াই উচিত নাকি? জি স্যার। সুতরাং প্র্যাকটিস করতে হবে, আমি কিন্তু বারবার বলতেছি প্র্যাকটিস করেন, না হলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়ে যাবেন। আচ্ছা এইটা না, আমরা এইটা দেব। আচ্ছা এখন যেটা ছিল আমাদের টার্মিনেশন স্টেপ, তাহলে কার আছে স্টেপ গ্রোথ রিঅ্যাকশনে আর চেইন গ্রোথ রিঅ্যাকশনে টার্মিনেশন স্টেপ নাই নাকি? জি স্যার। চেইন আমি তো আছে ইচ্ছা করে অপোজিট চেইন বলছি, আছে আমি তো স্টেপ ইচ্ছা করে অপোজিট বললাম। আমি তো জানতে চাচ্ছি যে আপনি খালি জি স্যার বলেন আপনারা নাকি কিছু বুঝেন। স্টেপ গ্রোথে কি টার্মিনেশন স্যার আছে? টার্মিনেশনে চেইন নাই স্পেসিফিক স্টেপ গ্রোথের টার্মিনেশন নাই, স্পেসিফিক চেইনের কোনো টার্মিনেশন টার্মিনেশন আছে। স্টেপ নাই, স্পেসিফিক, ঠিক আছে? অবশ্যই টার্মিনেশন স্টেপ তো একটা আছে যখন বিক্রিয়া থেমে যাচ্ছে। আর চেইন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, একেবারে স্পেসিফিক একটা টার্মিনেশন স্টেপ আমরা পাচ্ছি। ওকে ডান। তাহলে আমরা এইটা কিন্তু আমি অনেক সময় নিয়ে আজকে পড়াইলাম। দিস ইজ ভেরি ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, যেন মনে থাকে। জি স্যার। ডান। আচ্ছা ডান স্যার। এরপরে আমরা যেটা দেখব, আমরা এরপরে যেটা আলোচনা করব, এই যে আমরা বললাম যে পলিকন্ডেনসেশন আর পলি এডিশন, অর্থাৎ স্টেপ গ্রোথ রিঅ্যাকশনকেও কিন্তু আমরা কয়েকটা মানে মেকানিজম দিয়ে আলাদা করতে পারি। যেমন আমরা যদি খেয়াল করি, এই যে প্রথম যে টাইপটা আমরা দেখব সেটা হলো পলিকন্ডেনসেশন। কন্ডেনসেশন রিঅ্যাকশনে আসলে কি হয়, ঘটনা কি বলেন দেখি? আমি এটা অনেক পড়াইছি, এখন আমি আপনাদের কাছ থেকে অ্যানসার চাই। স্যার ঘনীভূত হয় আর কি। মানে কি হয় বিক্রিয়াটা আসলে, মানে মেকানিজমটা কি? ফাংশনাল গ্রুপগুলি বিক্রিয়া করে, আলটিমেটলি নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে, নতুন একটা যৌগ তৈরি করে, আর সাথে সাথে কি উৎপন্ন করে, একটা বাই প্রোডাক্ট হয়, তাই না? এই জন্য আমরা মেইনলি এটাকে কন্ডেনসেশন বলি। বারবার এক কথা বলি। জি স্যার। বাই প্রোডাক্ট কি স্যার পানি? হ্যাঁ সেটা তো অবশ্যই, বাই প্রোডাক্টটা পানি। পলিকন্ডেনসেশন রিঅ্যাকশনে কি হয়, আমরা যত কন্ডেনসেশন রিঅ্যাকশন এই পর্যন্ত দেখে আসছি আসলে অলমোস্ট কমনলি আমরা কি দেখছি, এর বাই প্রোডাক্ট কি? ওয়াটার, পানি তাই না? পানি। আচ্ছা এটা হলো পলিকন্ডেনসেশন, অর্থাৎ এখানে যখন মনোমারগুলি যুক্ত হবে পরস্পরের সাথে, নতুন ফাংশনালিটি তৈরি করবে, ঠিক আছে? যেমন আমাদের যদি নাইলনের কথা চিন্তা করি, তাহলে নাইলনের মধ্যে কি ধরনের বন্ধন তৈরি হয় ফাংশনাল গ্রুপগুলি যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে? কতদিন এগুলো পড়তে বলছিলাম না? নাইলনের মধ্যে কি ধরনের বন্ধন হয় দেখি, এটাও একটা কন্ডেনসেশন। এই যে এইখানে ভুলের মধ্যে দেওয়া ছিল, তাই না? আমরা পড়তে পড়তে এখানে বলছিলাম এখানে স্পেলিং মিস্টেক আছে, এখানেও স্পেলিং মিস্টেক আছে। এইখানেই তো বন্ধনগুলি বলে দেওয়া আছে যে কি স্পেশাল টাইপের বন্ধন তৈরি হয়। এই যে NHCO, এটা একটা, এই অ্যামিন আর কার্বক্সিল বা অ্যাসাইল যেটাই বিক্রিয়া করুক, এরা বিক্রিয়া করে এই টাইপের একটা ফাংশনাল গ্রুপ তৈরি করছে বা একটা গ্রুপ তৈরি করছে। এটা কি? না, এটা কি হবে অ্যাকুরেটলি যদি বলি আমরা, এটা কি ধরনের পলিমার? পলিঅ্যামিন। না, গতদিন আমি বলে দিছিলাম এটা কি। এনে কি হবে, টি এর জায়গায় হবে কি ডিই, তাই না? পলিঅ্যামাইড। তাহলে এই বন্ধনের নাম কি? পলিঅ্যামাইড। অ্যামাইডেশন। বন্ধনটার নাম কি? এই ফাংশনাল গ্রুপের নাম কি? অ্যামাইড। অ্যামাইড গ্রুপ পড়েন নাই? ফাংশনাল গ্রুপ কে পড়াচ্ছে? জি স্যার। ফাংশনাল গ্রুপ কে পড়াচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে? নিশ্চয়ই কেউ না কেউ পড়াইছে। আশিক স্যার।
তো তাহলে স্যার তো নিশ্চিত পড়াইছে, স্যারের মতো লোক এটা তো স্কিপ করে নাই বা পড়াইলেও বলে গেছে। মিনে যায়নি। এটা খুব সহজ। এই অ্যামিন, অ্যালডিহাইড, কিটোন এগুলি পড়ছেন না? জি স্যার। তো তাইলে এগুলো জি ভুলে গেলে স্যার। হবে? মনে রাখেন, টেক্সটাইল পড়তে আসছেন, আপনাকে পলিমার পড়তে হবে, আপনাকে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে, এবং এটা প্রতিটা স্টেপেই থাকবে। আপনি যদি এইগুলি জিনিস ভুলে যান বা মনোযোগ না দেন বা যত্ন না করেন, তাহলে কিন্তু বিপদ প্রতি ধাপেই। ওকে, তাহলে এটা হলো অ্যামাইড। আর এই যে এটা কি, এই ফাংশনাল গ্রুপ কি? আর সিও বা এস্টার। শুধু সিও? হ্যাঁ, ভেরি গুড, এটা হলো অ্যাস্টার। এখানে বানান ভুল কোথায়? এখানে ওয়াই হবে। Okay. তাহলে আপনি পলিমারের নাম থেকে আমরা বলে দিতে পারি অনেক ক্ষেত্রে, যদি সেটা স্টেপ গ্রোথ হয়, যে পলিঅ্যামাইড, পলিএস্টার, পলিইথার, এরা কি কোন টাইপের পলিমার, এদের মধ্যে আসলে কি ধরনের বন্ধন বিদ্যমান রিপিটিং ইউনিটে। মনে থাকবে তো? এরপরে জি স্যার। মনে থাকে যেন, বারবার বললে কিন্তু বরং আপনাদের গুরুত্বই কমে যাবে। আচ্ছা, আমরা এবার আবার একটু ফেরত যাই আগের স্লাইডটাতে। তাহলে পলি এডিশন বুঝতে আমাদের কোনো সমস্যা নাই। যে পলি এডিশন রিঅ্যাকশন কি, তাহলে এটার ডেফিনিশন আপনারা প্রয়োজনে খুঁজবেন ইন্টারনেটে, তারপরে পড়বেন বা রেফারেন্সে। আমি কিন্তু বলে দিছি কি জিনিস, বোঝাই দিছি কি জিনিস, কিন্তু ডেফিনিশন এটা আমি চাই যে আপনারা একদম স্পেসিফিক ডেফিনিশন শিখেন। ক্লিয়ার? পলিকন্ডেনসেশনের আগেরটা। আচ্ছা, আর এবার আমরা যেটা দেখবো পলি এডিশন। এটাও কিন্তু স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। স্টেপ গ্রোথ পলিমারাইজেশন আসলে কি? যেখানে ফাংশনাল গ্রুপগুলি, অ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ মনোমারের পরস্পরের সাথে বিক্রিয়া করবে এবং ওই যে ডাইমার, ট্রাইমার, এইভাবে আস্তে আস্তে একটা লম্বা পলিমার চেইন তৈরি করে। ঠিক আছে, এটাকে বলা হয় স্টেপ গ্রোথ, কারণ ধাপে ধাপে বিক্রিয়ার মাধ্যমে পলিমারের চেইনটা তৈরি হচ্ছে। এখন পলি এডিশন, আমরা পলিকন্ডেনসেশন বুঝতে তো কোনো সমস্যা নাই। আমরা এডিশন বিক্রিয়া বলতে কি বুঝি? এডিশন পলিমারাইজেশন বলতে সাধারণত চেইন টাইপের রিঅ্যাকশন বুঝি, তাই না? জি স্যার। জি স্যার। আমরা কিন্তু নরমালি শুনে আসছি কি জুট বিক্রিয়ার মতোই। এডিশন বলতে, এডিশন পলিমারাইজেশন বলতে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ধরেই নেই যে এটা কি হবে, চেইন টাইপের রিঅ্যাকশন, অর্থাৎ একটার সাথে শুধু যুক্ত হচ্ছে, এখানে কোনো কিছু এলিমিনেট হচ্ছে না। আমি কিন্তু এটা আপনাদের প্রথমে সংজ্ঞার সময়, সিম্পল সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু আমি এটা বলছিলাম, তাই না? জি স্যার। চেইন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়? এডিশন টাইপের রিঅ্যাকশন, অর্থাৎ এখানে শুধু এডিশন হয়, কোনো কিছু এলিমিনেশন হচ্ছে না। আচ্ছা, কিন্তু এখানে মজার ব্যাপার হলো স্টেপ গ্রোথেও কিন্তু এক টাইপের এডিশন বিক্রিয়া হইতেই পারে। ঠিক আছে, এইরকম পলিমার বেশ মানে কমার্শিয়াল কিছু পলিমারও আমরা বাজারে পেয়ে থাকি। পলি এডিশন বলতে দেখেন আমাদের এখানে ফাংশনাল গ্রুপ কি কি আছে। আমরা যদি প্রথম পলিমারটার ক্ষেত্রে খেয়াল করি, এই যে 1,4-বিউটেন ডাইঅল, অর্থাৎ এখানে অ্যালকোহল গ্রুপ আছে, আবার 1,6-হেক্সেন ডাইআইসোসায়ানেট, অর্থাৎ এই ফাংশনাল গ্রুপটার নাম কি? আইসোসায়ানেট। হ্যাঁ, এই আইসোসায়ানেট এবং অ্যালকোহল যদি বিক্রিয়া করে, তাহলে যে পলিমারটা তৈরি করে, তাহলে তার নাম হলো কি? পলিইউরেথেন। পলিইউরেথেনের নাম যদি না শুনে থাকেন, দেখবেন টেক্সটাইলে পড়তে গেলেই আপনাকে পলিইউরেথেনের নাম শুনবেন। ঠিক আছে, ফোম জাতীয় জিনিস, এটা অনেক টেক্সটাইল ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই পলিইউরেথেনে দেখেন তো কোনো কিছু এলিমিনেটেড হয়েছে কিনা, বাই প্রোডাক্ট আছে কোনো? না স্যার। নাই। তাহলে এখানে বিক্রিয়াটা শুধু কি হয়েছে? এডিশন। দেখেন এইখানে কয়টা ছিল? একটা নাইট্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। দেখেন আমি একটা একটা করে দাগ দিই। একটা নাইট্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। আচ্ছা, আর এই পাশে কি ছিল? অক্সিজেন আর হাইড্রোজেন, তাই না? অক্সিজেন, একটা জি স্যার, হাইড্রোজেন। হাইড্রোজেন। কোনো কিছু এলিমিনেটেড হয়েছে না, এটা খালি রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে না এখানে। স্যার। ঠিক আছে, বন্ডেড হয়েছে এবং রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে অ্যাটমগুলি। তাহলে এই টাইপের রিঅ্যাকশনকে আমরা কি বলি? এডিশন। পলি এডিশন। যেহেতু পলিমার তৈরি করতেছে এই পদ্ধতিতে, স্টেপ গ্রোথ পলিমারাইজেশনে, সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড পলি এডিশন রিঅ্যাকশন, হোয়ার
no byproduct is formed when the active functionalities of the monomers are reacted with each other. ঠিক আছে? তাহলে আমরা দুই টাইপের দেখলাম স্টেপ গ্রোথে, একটা পলি কনডেনসেশন, একটা পলি এডিশন। এজন্য এখন কেউ যদি ঠাস করে আপনাকে প্রশ্ন করে যে স্টেপ গ্রোথ পলিমারাইজেশনে কি শুধুমাত্র সব সময় কি ওয়াটার তৈরি হবে কিনা, তখন আপনার উত্তর কি হতে পারে? সব সময় কি তৈরি হবে না, কিন্তু এটা কিন্তু জাস্ট ট্রিকি এক নম্বরে একটা কোশ্চেন, বা যে কোনো কমন সেন্স আপনাকে যে কোনো ভাইবা বোর্ডে ঠাস করে আপনাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ আপনি তো নাইলন জানেন, নাইলন কি? আপনি বললেন যে এটা একটা স্টেপ গ্রোথ পলিমার, ঠিক আছে, মানে এটা একটা কন্ডেনসেশন পলিমার। ওকে, এটা মেকানিজমটা কি টাইপের? স্টেপ গ্রোথ, ঠিক আছে। তো স্টেপ গ্রোথ পলিমারাইজেশনে কি সব সময় ওয়াটার তৈরি হবে কিনা, তখন ঠাস করে আপনি উত্তর দিলেন জি স্যার, পলিয়েস্টারেও হয়, নাইলনেও হয়, তাহলে তো বাকিগুলাতেও হয় আপনার মনে হলো, আপনি উত্তর দিলেন, তাহলে উত্তর কি সঠিক হবে? না। স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের আরেকটা টাইপ আছে যেটা হলো পলি এডিশন, সেখানে কোনো বাই প্রোডাক্ট, ওয়াটার জাতীয় বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে না। ওকে, ডান? জি স্যার। ওকে স্যার, ডান স্যার। এবার আমরা দুই একটা উদাহরণ দেখি ছোটখাটো স্টেপ গ্রোথের। এই চার্টটা কিন্তু আমি পড়তে বলছিলাম, এই চার্টটা এইখানের থেকেও আপনাদের ভালো হয় আপনাদের ইন্টারমিডিয়েটের যদি বইটা থাকে, অথবা আপনারা অর্গানিক কেমিস্ট্রি বই থেকে যদি পড়েন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। গ্রুপগুলি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে যে পলিমার কি টাইপের পলিমার হবে সেটা আপনি সহজেই জানতে পারবেন। আমাদের কিন্তু একটা চ্যাপ্টার মানে কি বলবো যে সামনে আসবে, সেটা হলো যে বিভিন্ন ইম্পর্টেন্ট পলিমার নিয়ে আমরা, এসেনশিয়াল পলিমার নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, যেগুলি বাজারে ব্যবহৃত হয়, টেক্সটাইল ম্যাটেরিয়াল হিসেবেও ব্যবহার হতে পারে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল হিসেবেও ব্যবহার হতে পারে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবেও ব্যবহার হতে পারে। তো ওগুলি সম্পর্কে আমরা একটু একটু করে জানবো। তো তার জন্য আমাদের প্রথমে আগে যেটা মাথায় রাখতে হবে যে এর মধ্যে কি ধরনের বিক্রিয়া হয়েছে, মেকানিজমটা কি ছিল, এবং সেই পলিমার গুলির মধ্যে যে ফাংশনালিটি কি কি আছে, ঠিক আছে, রিপিটিং ইউনিটের মধ্যে কি কি ফাংশনাল গ্রুপ আছে। তাহলে এই জিনিসটা কিন্তু আগেই যত পড়বেন তত ওই ক্লাসগুলি করতে আপনাদের জন্য সহজ হবে। Okay, let's go for the next slide. It's already done. Now, the examples of condensation reaction. So first we will discuss the mechanism of polyester. এই জিনিসটা কিন্তু আমরা পরেও পড়বো, তাও আমি আপনাদেরকে আজকে একটু সময় আছে, আমি 4-5 মিনিট এটা একটুখানি আপনাদের বলে দিচ্ছি। আমাদের যেটা জানতে হবে প্রথমে, এই যে পলিমার তৈরি হলে তার কি অবশ্যই মনোমার আছে, তাই না? মনোমার ছাড়া তো আর পলিমার তৈরি করা সম্ভব না, নাকি? ওকে, আর এখানে আমাদের যে মনোমার ব্যবহৃত হয় পিইটি তে, পিইটি চিনেন কোথায় ব্যবহৃত হয় বলেন? এই পলিমারটা কোথায় ব্যবহৃত হয়? পলিইথিলিন টেরাপথ্যালেট। কেউ পারবে না, এটা হইতেই পারে না, এটা খুব কমন। পলিথিন তৈরিতে। পলিথিন তো পলিইথিলিন, এটা তো হলো পলিইথিলিন টেরাপথ্যালেট। টেরাপথ্যালেট, ওকে, বলেন বলেন। এটা কি ত্রিফল তৈরিতে ব্যবহৃত হয়? পেট অনেক জায়গায় ব্যবহৃত হয়, আমি চাচ্ছিলাম যে খুব ইজি জায়গায় একটা উদাহরণ। বোতল বোতল, পেট বোতল বলে না, পেট, পিইটি। আপনি আপনার কি বলে যে বিভিন্ন যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই বা পানির বোতলে খেয়াল করবেন, দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে পিইটি বোতল এগুলি, ঠিক আছে? খেয়াল করেন আপনাদের আশপাশেও যদি কোনো বোতল থাকে নিয়ে দেখেন, ওটার মধ্যে মানে বেশিরভাগই ধরেন যে 9 out of 10 আপনি পাবেন পিইটি বোতল আমাদের বাজারে যেগুলি পাওয়া যায়। আজকে একটুখানি টেস্ট করে দেখেন পান কিনা। স্যার কিছুই লেখা হয় না। লেখা নাই তো স্যার। অবশ্যই আছে, আপনার সিল খুঁজে পাবেন আপনি একটা, দেখেন প্লাস্টিকের মধ্যে একটা সিল দেওয়া আছে, ওটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে?
এটা যদি না পারেন তাহলে কেমনে? কি বোতলে পানি খান? সেটা প্লাস্টিকের সিল দেওয়া থাকে একটা, তাই না? এটা কি টাইপের প্লাস্টিক? সিল থাকে না একটা? স্যার নিচে থাকে স্যার, বোতলের লাস্টে নিচে, একদম নিচের দিকে। নিচে পাশে অনেক বোতলে অনেক জায়গায় থাকে, নিচের দিকে কোথাও পাইছি স্যার, কোথাও। বললে পাইছি। টি দেওয়া থাকে পাইছি স্যার, স্যার। এই যে ত্রিভুজ পাইছেন? আকার টি পিইটি থাকে লেখা স্যার। আছে স্যার। কোন বোতল এটা? জি স্যার, কিসের? পাওয়া গেছে স্যার। কিসের বোতল এটা? স্যার ত্রিভুজ আকৃতির একটা চিহ্ন দেওয়া, তার নিচে লেখা পিইটি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, কোল্ড ড্রিঙ্কসের নাকি না পানি? কোল্ড ড্রিঙ্কসের স্যার। তাহলে দেখেন, আপনি যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন, আপনি কত মেটেরিয়ালের যে প্র্যাকটিক্যাল ইউজ জি দেখবেন। স্যার। আমরা তো ছোটবেলায় বা আমাদের কনভেনশনাল এডুকেশনাল সিস্টেমে আমরা খালি মুখস্থ করি, এগুলা কোথায় কাজে লাগে, কিভাবে কাজে লাগে, এগুলা শিখি না। দেখা যায় যে উন্নত দেশগুলিতে পড়ালেখাই হলো আপনি কিভাবে কোনো জিনিসকে কাজে লাগাবেন, সেটাকে কিভাবে আবার রিইউজ করবেন, কিভাবে প্রকৃতিতে তার ইম্প্যাক্ট কি, ঠিক আছে, এইগুলি নিয়ে পড়ালেখা করে বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের পড়ালেখা তো বুকিশ। এই যে আমি বলতেছি, দেখা যাচ্ছে যে আপনি পাত্তাই দিচ্ছেন না। আরে পড়লেই হবে, পরীক্ষার আগের দিন মুখস্থ করবো, এই সেই। এভাবে পার হয়ে গেলে ভবিষ্যৎ যেটা আমাদের, সেটা খুবই বিপজ্জনক। ঠিক আছে, আমাদের যদি ভালো করতে হয়, আপনি দেখবেন যে এক ব্যাচ থেকে প্রায় আপনারা 150-200 স্টুডেন্ট বের হবে, তার মধ্যে দেখা যাবে যে ভালো জায়গায় পৌঁছাইতে পারতেছে 20-30 জন, বাকিরা কনভেনশনালি থাকে যাচ্ছেন। আপনাদের যে ইচ্ছা নাই তা না, কিন্তু আপনাদের দেখা যায় যে পারফরমেন্সটা নেই। কারণ কি? ইচ্ছা আছে মনে মনে, যে আমরা বলি না মনে মনে থাকে সবকিছু, পরিশ্রম করার অভ্যাসটা থাকে না। তাই আমি চাবো যে আপনারা যেন একটুখানি পরিশ্রম করেন। এগুলা খুব বেশি কঠিন কিছু না। আপনার এই ধরেন পলিমারের জন্য আপনার সপ্তাহে যদি আপনি আধা ঘন্টা করে দেন, আমার লেকচারটা যা পড়াইলাম, লেকচার না শুনলেও আমি কি পড়াইলাম, কতটুকু পড়াইলাম, এটা আপনি যদি উইকি দেখেন, ওর আপনি যদিও উইকিটা অথেন্টিক না, সবকিছু পরীক্ষার জন্য আসলে খাতায় লিখতে পারবেন না, কিন্তু আপনার নলেজের জন্য আপনি গুগল করতে পারেন, আপনি বিভিন্ন রেফারেন্স বুক দেখতে পারেন, সায়েন্টিফিক পেপার দেখতে পারেন, ম্যাগাজিন দেখতে পারেন। যেই স্যার রেফারেন্স বুক স্যার কোনটা ভালো স্যার? তিনটা বলে বই তো দিছি নাম আমি দেওয়া আছে। ক্লাসের শুরুতেই, বলছি না? স্যার ভুলে গেছি স্যার। ভুলে গেলে হবে না, খুঁজে বের করেন। স্যার আরেকবার বলে দেন না স্যার, না তাহলে আর মার্ক বলা করতে হবে না, যাবো। ওই শেষ ওটা যা বলছি তাই, ঠিক আছে? স্যার খুঁজে বের করেন, এখন এটা বন্ধুদের বলে বলে খুঁজে বের করবেন যে কই আছে। যাই হোক, স্যার জিজ্ঞেস করছি স্যার, কেউ বলতে পারে না স্যার, বলে। কেউ বলতে পারে না? আপনাদের ব্যাচের তো মনে হয় 2-1 জন বই কিনছেও, 2-1টা, তাও বলে না। না স্যার। তাহলে কেমনে হবে? স্যার বলে দেন না স্যার, আপনি বলে একটা দিলে আছে, যদি আমি বলি অথরের নাম বলি, তাহলে ভিআর গোয়ারিকর, ইন্ডিয়ান একটা বই আছে পলিমার সায়েন্স, ওটা পড়তে পারেন, ঠিক আছে? স্যার এটা কিনছি তো স্যার। হ্যাঁ, তো তাহলে তো হইলো, এর তো খুব সহজ। আর যেটা করবেন যে আপনি প্রথমে সার্চ দিবেন ইন্টারনেটে যে কি কি ভালো বই আছে, ফ্রি আপনি অনলাইনে কি কি পাওয়া যায়, ঠিক আছে? স্যার চোখ এভাবে ধাঁধা যায় স্যার, ফোনের দিকে তাকায় স্যার, আবার উপরের দিকে অনলাইন না, বই। আপনি বললাম তো যে ভালো রেফারেন্স বুক খুঁজে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে যেটা করতে হবে যে আপনি, আমি যেটা বলবো, ওই যে বললাম না যে আমি গোয়ারি করে বলছি, আপনি ঠিকই কিনছেন, আমি যা বলবো সেটা সব কিনে বসে থাকবেন। বই কিন্তু ডিপেন্ড করে কিসের উপরে? যে তার কন্টেন্টের উপরে। আপনি আমার যেটা বলতেছি সেটা পড়লেই যে A+ পাই যাবেন, ব্যাপারটা এমন না। এই বই বলতে ইচ্ছা করে না, বললেই দেখা যায় যে অবস্থা এমন দাঁড়ায় যে এই বই থেকেই তো পড়ায় স্যার। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ই না, ঠিক আছে? আপনি 3-4টা বই, বিভিন্ন কন্টেন্ট ইন্টারনেট থেকে হোক বা অন্য জায়গা থেকে হোক, আপনি জোগাড় করার চেষ্টা করবেন, তাহলে আপনার যে নলেজটা ক্লিয়ার থাকবে, ইজি থাকবে আপনার কাছে পড়াটা। ওকে, আরেকটা বইয়ের নামও আমি বলছিলাম, শুধু গোয়ারিকরের বইয়ের নাম বলি নাই, তার মানে ওটাও আছে আপনার কাছে। এখন আর বলবো না, আপনি জানেন, তাও আমাকে প্রশ্ন করতে সময় নষ্ট। না স্যার একটাই কিনছি স্যার, শুধু এটা। তারপরে শুনতেছি আরো বই নাকি দিছেন স্যার। আর আছে, ঠিক আছে, ওকে, পরে আলোচনা করবো, আমাদের ক্লাস টাইম শেষ। আগে আমরা এটা একটুখানি জাস্ট বলে ক্লাসটা শেষ করে দিই, আপনাদের হয়তো আরো ক্লাস আছে, আবার আলোচনা করা যাবে, সমস্যা নেই পরের ক্লাসে। তাহলে প্রথমে কি পিইটি তে মনোমার থাকবে। মনোমার কে কে? ডাই মিথাইল টেরেপথ্যালেট বলছে, এটা ইথাইল টেরেপথ্যালেট হতে পারে, ঠিক আছে? ডাই মিথাইল টেরেপথ্যালেট বা টেরেপথ্যালিক অ্যাসিডও ব্যবহার করা যায়। কি বললাম আমি? ডাইমিথাইল টেরেপথ্যালেট বা টেরেপথ্যালিক অ্যাসিড। ওকে, মেইনলি টেরেপথ্যালিক অ্যাসিডই বলা হয়, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা হলো সেকেন্ড ধাপ, টেরেপথ্যালিক অ্যাসিডটাকে মডিফাই করে ডাইমিথাইল টেরেপথ্যালেটে পরিণত করা হয়েছে। এটার আগে আরেকটা স্টেপ আছে। ওকে, এটা নিয়ে টেনশনের দরকার নেই।
তাহলে এই টেরেপথ্যালিক অ্যাসিড অথবা ডাইমিথাইল টেরেপথ্যালেট বিক্রিয়া করতেছে ইথিলিন গ্লাইকলের সাথে। খেয়াল করেন এদের ফাংশনাল গ্রুপ কি, এইটা আর এইটা। এরা যখন বিক্রিয়া করতেছে এরা কি তৈরি করবে, পরস্পর বন্ডিং এ, এই দেখেন এই যে COO, ঠিক আছে, এখানে দেখানো আসলে কঠিন হয়ে গেল। যাই হোক COO এই বন্ধনটা কি এস্টার, তাই না? এস্টার বন্ধন। এস্টার বন্ধন কার কার বিক্রিয়াতে হয়, অ্যাসিড এবং অ্যালকোহল। অ্যালকোহল। আচ্ছা এখানে ভয় পাওয়ার দরকার নাই যে স্যার এটা তো অ্যাসিড না, এটা অ্যাসিড ডেরিভেটিভ, তাই না? এমনকি ক্লোরিনও হতে পারে, অ্যাসাইল ক্লোরাইডও হতে পারে, অনেক ক্ষেত্রে বিক্রিয়া করতে পারে। অ্যাসিড আর অ্যাসিড ডেরিভেটিভের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় যে আমরা মানে ফাংশনালিটি এটা পাই বা ফাংশনাল গ্রুপ পাই সেটা হলো কি কি বলে এস্টার। ওকে, তাহলে এইখানে মনোমারগুলি বিক্রিয়া করার মাধ্যমে কি এস্টার বন্ধনের পরস্পরের সাথে যুক্ত হইতেছে। এই জন্য এই পলিমারটাকে কি বলে, পলি এস্টার টাইপ পলিমার, ঠিক আছে, পলি এস্টার টাইপ পলিমার। কিন্তু এটার নাম কি হবে, পলি ইথিলিন টেরেপথ্যালেট। পিইটি মানে কি, পলি ইথিলিন টেরেপথ্যালেট। এটা কোন টাইপের পলিমার, পলি এস্টার টাইপের পলিমার, মনে থাকবে। তাহলে এটার মনোমারগুলি কি কি ধরনের হবে, অ্যাসিড অর অ্যাসিড ডেরিভেটিভ এবং অ্যালকোহল। ক্লিয়ার? ওকে, আজকের ক্লাসে পর্যন্তই থাকুক কারণ আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে। আপনারা মোটামুটি আশা করি সবাই অ্যাটেন্ডেন্সও দিয়ে দিয়েছেন নাকি? জি স্যার। জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? এনিথিং এলস? না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওকে, মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই। ওকে, আমি ক্লাস শেষ করে দিলাম তাহলে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।